আর বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি আমেরিকান মুভি থিফ। শুরুতেই দেখা যায় যে প্রথমে চুরি হচ্ছে এবং তিনজন চোর মিলে সেই চুরিটা করছে। প্রথমজন বাইরে গাড়িতে বসে আছে এবং ট্রান্সমিটারের মাধ্যমে পুলিশের মতিগতি যাবতীয় কাজ কিছুর উপর লক্ষ্য রাখছে। দ্বিতীয়জন বাইরে থেকে আসা কানেকশনের উপর নজর রাখছে, নিজের মেশিনপত্র সব সেই তারের সাথে জুড়ে দিয়ে ছোটখাটো ধরনের যে কোনো তারের মুভমেন্টের উপরও ইন্ডিকেশনের উপরও তারা নজর রাখছে। তৃতীয়জন যে মেন, একটা লকার ভাঙতে ব্যস্ত আছে। সে ড্রিল মেশিন দিয়ে লকারের মধ্যে ছিদ্র তৈরি করে দেয়, তারপর লকটা ভেঙে দেয় ছেনি হাতুড়ি দিয়ে। পর সে লকারের মধ্যে থাকা যাবতীয় গয়নাগাটি এবং টাকাপত্র নিয়ে নিজের ব্যাগে ভরে নেয়। নিজেদের সঙ্গী সাথীদের জিজ্ঞেস করে যে বাইরে সব ক্লিয়ার আছে। প্রথম জন্য জানিয়ে দেয় ক্লিয়ার এবং দ্বিতীয় জন্য জানিয়ে দেয় ক্লিয়ার। তারপরই ফ্র্যাঙ্ক আর বেরি মিলে বাইরে গাড়িতে বসে থাক জোসেফের গাড়িতে এসে সমস্ত জিনিসপত্র এবং যন্ত্রপাতি রেখে দেয়। গাড়িটা সেখান থেকে ছেড়ে দিলে ফ্র্যাঙ্ক আর বেরিও চলে যায় নিজেদের কাপড় পরিবর্তন করে চলে আসে নিজেদের চুরি করা গাড়ির যা দিয়ে তারা চুরি করেছে তা নিজেদের গ্যারাজে পার্ক করার পর নিজেদের যাবজ্জীবন দৈনন্দিন জীবনে চলে চলা গাড়ি নিয়ে তারা বেরিয়ে পড়ে। পরের দৃশ্য দেখায় পরবর্তী দিন সকালে। এখানে ফ্র্যাঙ্ক গেছে একজনের সাথে দেখা করতে জলের ধারে। তার থেকে একটু বয়স্ক ব্যক্তি যাকে সে ক্যাপ্টেন বলে সম্বোধন করে এবং সুপ্রভাত জানায়। এখানে মৎস্যজীবী মাছ ধরছে, জানতে চায় কেমন ওয়েদার। উত্তরে সে ক্যাপ্টেন জানায় কোল্ড ওয়েদার, এর মধ্যে ম্যাকরেল মাছ পালিয়ে যায়। পর ফ্র্যাঙ্ক ক্যাপ্টেনকে ড্যানিশ অফার করে খাবার জন্য। তারা সামনে সূর্য উদয়ের খুব সুন্দর দৃশ্য দেখতে থাকে। দুজনেই বলে এটা ম্যাজিক ছাড়া আর কি হতে পারে। এখানে ফ্র্যাঙ্কের কাছে জানতে চায় আচ্ছা স্কাই চিফ বলে কি কোনো জিনিস আছে। এখানে সে আকাশের সৌন্দর্য দেখে এই কথাটা বলে, এত সুন্দর করে কে আকাশটাকে প্রকৃতিটাকে সাজাবে। কেউ বলে দেয় হ্যাঁ হয়তো আছে, নলে এত সৌন্দর্য কোথা থেকে আসবে। পরের দৃশ্য দেখায় যে ফ্র্যাঙ্ক একজন চোর হওয়ার সাথে একটা নিজের ছোটখাটো গাড়ির ব্যবসার বিজনেস আছে, গাড়ি কেনা বেচা করে। এখানে নিজের অফিস রুমে যাওয়ার আগে নিজের কর্মীদের কিছু কাজের বিষয়ে বলে দেয় ইশারা করে, চিৎকার করে। নিজের অ্যাসিস্ট্যান্ট সুগারের কাছে এসে জানতে চায় ট্রান্সফার টাইলস গুলো আসার কথা ছিল ভেহিকল ব্যুরো থেকে, সেগুলো কি এসে গেছে। সুগার জানায় না, র্যালফ বলে যে ব্যক্তি আনতে গেছে ভাঙা ব্লক নিয়ে আটকে গেছে ক্রিসলার লগে। বলে সুগারকে তখন যে বেরিকে তার সাথে কলে দিত। সুগার জানায় যে বেরিকে কিছু কাজ ছাড়তে হয়েছে। এক এখানে চাইছে যে লন্ড্রিম্যাট সংগ্রহ বানানোর কাজটা তাকে দিতে, তাই তো। তারপর ফ্র্যাঙ্ক বেরিকে কল করে জানিয়ে দেয় যে একবার বেরিকে ভেহিকল ব্যুরো থেকে তার হয়ে ঘুরে আস, তার নামের কিছু প্লেটিং যা এলএ প্লেটিং এ আছে তার থেকে তার হয়ে নিয়ে নিতে। দেখায় ফ্র্যাঙ্ক একটা কফি শপে এসেছে। এখানে তার সাথে একজন গ্যাক্স বলে ডিলার বসে আছে। তাদের সব চোরাচালানের জিনিসপত্র নিয়ে টাকা পয়সা পাইয়ে দেয় অন্য বড় পার্টি থেকে। হিরেগুলো চুরি করেছিল ফ্র্যাঙ্ক আর জোসেফ আর বেরি মিল। গুলো চেক করে গ্যাক্স দেখছে। গ্যাক্স জানতে চায় ফ্র্যাঙ্কের থেকে সে কত অ্যামাউন্ট এক্সপেক্ট করছে। তোরে ফ্র্যাঙ্ক জানায় যে 59 DS AI1 এর জন্য তারা 1.5 থেকে 3 শ্রেডের ডায়মন্ড ক্যারেট পেয়েছে। মোটামুটি সে 550,000 থেকে 1,85,000 মতো এক্সপেক্ট করছে টাকা। জানায় যে সে মালপত্র নিজের সাথে নিয়ে যাচ্ছে। এছাড়াও আগামীকাল সকালে কাউকে একজন ঢুমারতে পাঠায়, তাদের সেই জিনিসপত্রগুলো বিক্রি করবে। তারা তার সাথে দেখা করতে চাইছে ফ্র্যাঙ্কের সাথে। ফ্র্যাঙ্ক জানায় তার যদি কারোর সাথে দেখা করা থাকে সে কান্ট্রি ক্লাবে দেখা করবে। জানায় তারা খুবই স্ট্যান্ড আপ মান, 3 মাসের মধ্যে তার টাকা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে কি ফ্র্যাঙ্কি চাইতে পারে ফ্র্যাঙ্কের টাকা গ্যাক্স কিছুটা রাস্তায় রাখবে। ফ্র্যাঙ্ক জানায় বেরি রাস্তা থেকে টাকাটা কালেক্ট করে দুপুর 3টের সময় বেরির সাথে যেন গ্যাক্স দেখা করে। ব্যাংকের টাকা এখানে যাবে হলো ব্যাংকে, আসে নিজের টাকা গ্যাক্স যদি দেয় তাহলে রাস্তায় রাখতে পারে বলে সে সেখান থেকে চলে যায় এবং দেখা করতে চায় সেই ক্লাবেরই একজন সদস্য জেসি বলে, যে সেখানে কাজ বহুদিন ধরেই ফ্র্যাঙ্ক জেসির উপর নজর রেখে চলেছে। সে পছন্দ করে জেসিকে গিয়ে সোজাসুজি জানায় যে সে যে সোয়েটারটা পরে আছে তার নতুন, সেটা তাকে খুব সুন্দর লাগে। আজকেই রাতে ফ্র্যাঙ্ক নিয়ে যেতে চায় জেসিকে ডিনার। সে এখানে খুশি হয়, তাকে হ্যাঁ বলে দেয়। দেখায় ফ্র্যাঙ্ক আবার তার অফিসে গেছে। তার অ্যাসিস্ট্যান্ট সুগার তাকে সে তার নিয়মিত চিঠিগুলো দিয়েছে। তার মধ্যে থেকে একজন পরিচিত চিঠি পেয়ে সেটা নিয়ে সে একটু দূরে যায় অফিসের বাইরে সেটা পড়ার জন্য। চিঠির মধ্যে একটা ছবিও দেখ। ছবিটাতে ফ্র্যাঙ্কের ছোটবেলা থেকে এখনো পর্যন্ত সবকিছু নিয়ে ছবি ফটোশপ করা। চিঠিটা পাঠিয়েছে প্যাল ওকলা বলে ফ্র্যাঙ্কের একজন পরিচিত মানুষ। তাকে দেখভাল করেছিল ফ্র্যাঙ্ক যখন তার সাথে জেলে ছিল তখন। এখনো সেই ব্যক্তি জেলেই আছে এবং জেল থেকেই চিঠি লিখে। ফ্র্যাঙ্ককে চিঠিতে লিখেছে যে এখানে জেলে কিছুই হয়, যেমন বলেছিল জীবনে তাকে কিছু করতে হয় তাহলেই সে কিছু পায়। সেই কথাটা একদমই সত্যি। প্রত্যেকেরই উচিত সমাজ থেকে তাদের ঋণটা ফেরত নেওয়া, সমাজের ওপরও ঋণ তৈরি করা। ওকলা এখানে চায় যে ফ্র্যাঙ্ক তার সাথে জেলে দেখা করতে আসুক।
সে তার সাথে কথা বলতে চায়। সেটা পড়ে নিয়ে ফ্র্যাঙ্ক সেই ছবিটাও দেখে। আর ফ্র্যাঙ্ক আসে গ্রিন মিল্ক ককটেল লাউঞ্জ। ওখানের বারটেন্ডার মিলকে সে জিজ্ঞেস করার জন্য কি কোনো খবর আছে। উত্তরে মিল জানায় যে বেরি বলে তার বোন 7 ঘন্টার মধ্যে 2 থেকে 3 বার তার জন্য কল করে। তাকে ফোন আর ফোন নাম্বার দুটোই এগিয়ে। ফ্র্যাঙ্কও কল করে বসে বেরিকে কল করে জানতে চায় যে সে কি পিক আপ কালেক্ট করে নিয়ে সে এখন কোথায় আছে। তোরে বেরি জানায় ফ্র্যাঙ্ককে সে খুবই খারাপ। অনেকক্ষণ ধরে ফ্র্যাঙ্কের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু পারছে না। শহরে একটা ভালো ফোন বুথ নেই যেখান থেকে সে ফোন থেকে কথা বলতে পারে ফ্র্যাঙ্কের সাথে। এছাড়া সে যে কালেক্ট করতে এসেছিল তাদের মাল কালেক্টও করতে পারেনি। এটাও জানায় যে সে সমস্যার মধ্যে পড়ে গেছে। জানতে চায় বেরির কাছ থেকে যে সে কি লোকের সাথে দেখা করতে পেরে। তোরে বেরি জানায় তাদের এখানে কোনো লোকই নেই, তাই তার সাথে কোনো সাক্ষাৎও হয়নি কারোর। বেরি জানায় ফ্র্যাঙ্ককে যে গ্যাক্স বলে যেই ব্যক্তি ছিল ডিলারের নিজের 12তলা বিল্ডিং এর জানলা থেকে কথাটা শেয়ার করেছে বেরির সাথে। সে ফুটপাত দিয়ে যাচ্ছিল এবং তাদের সব মালপত্র ফুটপাতে ছড়িয়ে দিয়ে। জানতে চায় গ্যাক্স কি সব মালই ফুটপাতে ছড়িয়ে দিয়েছে আর টাকা নিয়ে কি সে চলে গেছে নাকি সেখানে উপস্থিত আছে। জানায় সে একজনের সাথে কথা বলছে, 25 মিনিটের মধ্যে সে সবকিছু জেনে নিয়ে তাকে জানাবে। ফ্র্যাঙ্ক কি চায়, বেরি কি করবে এখন। তোরে ফ্র্যাঙ্ক জানায় বেরিকে যে সে আর্মিটেজ লিঙ্কেনে যেন দেখা করে ফ্র্যাঙ্কের সাথে। আসার সময় গাড়িটাও নিয়ে আসতে। বেরিকে দেখা করে নিয়ে ফ্র্যাঙ্ক আর বেরি যেতে যেতে গাড়িতে কথা বলতে জানাচ্ছে ফ্র্যাঙ্ককে যে গ্যাক্স টাগলিয়া বলে একজন ব্যক্তি তার জন্য জুস লোকটার মধ্যে সবাইকে দিয়ে থাকে। মানে গ্যাক্স আর আটাগলিয়া উইগ মানি নিজেদের পকেটে ঘোরাচ্ছিল। সত্যিভাবে দেখতে গেলে তারা মূলধন নিজেদের পকেটে পুড়ছিল। গ্যাক্স আর আটাগলিয়া যে এই কাজটা করছিল সেই কথা টাগলিয়ার বসরা জানতে পারার পাগল হয়ে যায় এবং তাদের বুম বুম করে দেয়। তারা দুজন তাদের সাথে পাঙ্গা নিতে গিয়েছিল। জানতে চায় তার মানে তারা তাদের মাল বন্ধ করে দিয়েছে কোথায়। ব্রেরি জানায় যে আরডি লাউঞ্জে। গ্যাক্স যখন জানলা দিয়ে পালাচ্ছিল পুলিশ তাকে সেখানেই দেখেছে। জানায় তার মানে এখানে ফ্র্যাঙ্কের টাকা গ্যাক্সের পকেটে আছে। নিজের গাড়ির মধ্যে থেকে একটা বন্দুক বার করে পকেটে নিয়ে বলে বেরিকে কিছুক্ষণের মধ্যেই আসছে সে যেন গাড়িটা চালু রাখে। পর সে এলে প্লেটিং বলে সেই প্লেটিং হাউসে ফ্র্যাঙ্ক ঢুকে যায়। পর ফ্র্যাঙ্ক অফিসের ভেতরে কর্মীকে গিয়ে জিজ্ঞেস করে তাদের এখান থেকে কিছু প্লেটিং গেছিল তার নামে, বলো নি তার কিছু সমস্যা আছে তাই আটাগলিয়া বলে এখানে তাদের মালিক, সে তার সাথে কিছু কথা বলতে চায়, দেখা করতে চায়। মহিলা কর্মীটি কলের মধ্যে আটাগলিয়াকে এই কথাটা জানিয়ে তার থেকে পারমিশন নিয়ে তারপর ফ্র্যাঙ্ককে তার অফিসে পাঠিয়ে দেয়। আটাগলিয়া ফ্র্যাঙ্ককে দেখে জিজ্ঞেস করে হ্যাঁ তার টাইলসে ডেলিভারিতে বা টাইলসে কোনো সমস্যা হয়েছে সে তাকে জানায়। ফ্র্যাঙ্ক বলে সে সেটা মিথ্যে কথা বলেছিল। সমস্যা হয়েছে গ্যাক্স বলে যে ব্যক্তি আটাগলিয়ার সাথে কাজ করে তার মালপত্র নষ্ট করে দিয়েছে এবং তার টাকা এখন গ্যাক্সের কাছে 1,85,000 মতো টাকা সে পায়। এটাই হচ্ছে তার সমস্যা। আটাগলিয়া জানায় সে কি কথা বলছে সে বুঝতে পারছে না। ফ্র্যাঙ্ক জানায় যে গ্যাক্স তার জিনিসপত্র মালপত্র নিয়ে জানলা থেকে সে যখন লাভ দেয় তার পকেটে যেই টাকাগুলো ছিল সেগুলো হচ্ছে ফ্র্যাঙ্ক। আটাগলিয়া জানায় ফ্র্যাঙ্ককে যে হচ্ছে একটা প্লেটিং কোম্পানি আর সে গ্যাক্স বলে কাউকে সে কি সব বিষয় বলছে সে বুঝতেও পারছে। জানায় এগুলো ফালতু কথা, কিভাবে হতে পারে তার কাছে তার টাকা ফেরত চায়। আটাগলিয়া বলে যে সে যেই হয়ে থাক ফ্র্যাঙ্ক ব্যাংক লালালা বিষয় কেউ জানে না, কিন্তু এইসবের জন্য কি কেউ মারা গেছে। ফ্র্যাঙ্ক জানায় হ্যাঁ। আটাগলিয়া বলে সম্পত্তির বিষয় জিনিসপত্র নিয়ে কোর্টে যাওয়া উচিত, সেখানে সেগুলো সমাধান হয়। বলে এখানে আটাগলিয়ার সাথে সে ভালোভাবে ব্যবহার করছে আর ব্যবসায়িক জিনিসপত্র নিয়ে কথা বলতে এসে এখানে তাকে দস্যুদানু পরিতের গল্প আটাগলিয়া জানায় তাড়াতাড়ি তাকে এখান থেকে চলে যেতে, সে তাকে বেশিক্ষণ এখানে বরদাস্ত করবে। সে এখানে তার গার্ডসদেরও ডাকতে থাকে। তখনই হঠাৎ করে ফ্র্যাঙ্ক নিজের বন্দুক বার করে নিয়ে মাথায় ধরে আটাগলিয়া ভয় পেয়ে উঠে দাঁড়িয়ে পড়ে আর তখনই গার্ডসরাও ঘরে চলে আসে। আটাগলিয়া তার গার্ডসদের বলে যেটা ফ্র্যাঙ্ক বলছে তাই কর। ফ্র্যাঙ্কের কথা মতো গার্ডসরাও মাথায় হাত দিয়ে মাটিতে শুয়ে পড়ে। এখানে আটাগলিয়াকে জানাই দেয় যে 3 ঘন্টার মধ্যে সে তাদের দেখা করতে ভদ্রভাবে তার $1,85,000 যেন সে পেয়ে যায়। গ্যাক্সের পকেটে যে টাকাটা ছিল যেটা আটাগলিয়া পেয়েছে সেটা ফ্র্যাঙ্ক যে করে হোক সে সেটা নিয়েই ছাড়। তারপর ফ্র্যাঙ্ক অফিসে সবাইকে বন্দুকের নলের ভয় দেখিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দৃশ্যে আবার দেখায় যে ফ্র্যাঙ্ক জেলে দেখা করতে এসেছে প্যাল ওকলা বলে তার পরিচিতর সাথে। দেখা হওয়া মাত্রই ওকলা এবং ফ্র্যাঙ্ক দুজনেই কুশল বিনিময় করে। প্রথমে জানতে চায় ফ্র্যাঙ্কের জীবনে কেমন চলবে। বলে খুবই অদ্ভুত, এখানে চারপাশের মানুষ প্রত্যেক দিনই নতুন আশ্চর্য কিছু হয় তার জীবন। জেলের বাইরের দুনিয়া যেমন তারা কল্পনা করেছিল সেরকম কিছুই না। জানায় যে ভালো লাগলো দেখা হয় তার সাথে, সে কিছুদিন বাদে আসতো। ওকলা জানায় তার অনুরোধে আসার জন্য অনেক ধন্যবাদ। তার ফ্র্যাঙ্ক আগের মতোই এরকম উল্টোপাল্টা কথাই বলে। জানতে চায় এখানে ওকলা কেমন আছে। উত্তরে ওকলা মরিস বলে একজন রেড ব্রুনো অপারেশনের ভান্ডাফোড়
করে দিয়ে, তার চারিদিকে অনেক খুব চাকুবাজি চলে, নেশালো ঔষধি এবং অরাজকতাও দেখা দিয়েছে। তাদের এই জেলের মধ্যে পড়া হচ্ছে তাদের কর্মের বিষয় শুনলে ফ্র্যাঙ্ক অবাক হয়ে যায়। তাই মরিসকে 10 থেকে 15 বছর আগে অদ্ভুত কোনো খেতে তারা মেরে ফেলে দিয়েছিল। জানায় তাদের সাথে অর্থাৎ মূলধারার মানুষদের সাথেই সমস্ত লোকদের লেখা হয়েছে তারা হচ্ছে রেপিস্ট, চাইল্ড মলেস্টার, মার্ডারার, ন্যাপার, সব বিকৃত মানসিকতার মানুষ। তো এরকম ছিল প্রথম যখন জিনিসটা হয়েছিল, তখন যদি 4-5 দিনও সাধারণ মানুষ তাদের সাথে থেকে যেত তাহলে জিনিসটা ওয়ার্ল্ড রেকর্ড হতো। ওকলা জানতে চায় ফ্র্যাঙ্কের জীবন কেমন চলছে আর তার ওয়াইফই বা কেমন আছে। তোরে ফ্র্যাঙ্ক জানায় তার ওয়াইফ বলে আর এখন কিছু নেই, সে তাকে ছেড়ে চলে গেছে। প্রথম কথা, সে এখানে জানে না সে কি কাজ করছে, সে চুরি করে স্কোর বানায় সেই বিষয়ে সে কিছু অবগত না। তার আগের ওয়াইফ ভেবেছিল যে সে অন্যান্য ফ্যান্সি মহিলাদের সাথে অ্যাফেয়ার্সে আছে, তাই এই সমস্ত জিনিসপত্র খুবই প্যাঁচালো এবং ব্যাকা হয়ে যায়। জানতে চায় তাহলে এখন সে কি করতে চাইবে। জানতে চায় তাহলে ফ্র্যাঙ্ক এখন তার জীবনে কি করতে চাইছে। ফ্র্যাঙ্ক জানায় সে তার জীবনকে ঠিক ট্র্যাকে রাখার চেষ্টা করছে বলে একজন মহিলার সাথে সে 5 মাস হলো দেখা করে বলে তাহলে সে তাকে বিয়ে করতে চায় এবং কিছু বাচ্চা নিতে চায়, তাই তো? ফ্র্যাঙ্ক জানায় হ্যাঁ একদম তাই, সে তা করতে চায়। জানতে চায় ওকলা থেকে কিন্তু জেসি বলে মেয়েটা সে কি কাজ করে সেই বিষয়ে সে জানে, সে কি করবে, তাকে কি সে মিথ্যে কথা বলবে? ওকলা জানায় নিজের আপনজনদের বা কাছের মানুষদের মিথ্যে কথা বলে সে নিজেকেই বরবাদ করবে। পরিচিত বা স্ট্রেঞ্জার তাদের মিথ্যে কথা বলেও কোনো লাভ হয় না। জানতে চায় ওকলার থেকে সে এখানে কি চাই, থেকে সে তার জন্য কি করতে পারে। ওকলা জানায় সে এখানে 10 মাস বাদে ছাড়া পায়। তো এখানের একজন ডাক্তার শেলটন বলে আছে, তাকে জানিয়েছে যে ওকলার এখানে এনজাইনা বলে কিছু হয়েছে, 10 মাস এখানে কারাগারে থাকতে পারবে। জেলে সে কোনোভাবেই মৃত্যুবরণ করতে চায় না। জানায় সে দেখছে সে কি করতে পারে। উনি সেখানে বেল বেজে যায় এবং সাক্ষাতের সময় শেষ হয়ে যায়। তারা দুজনে থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখায় রাত হয়ে গেছে এবং ফ্র্যাঙ্ক দেখা করতে গেছে আটাগ্লিয়ার সেই ব্যক্তিদের সাথে। আটাগ্লিয়া তার সাথে লেনদেনকারী লোকদের নিয়ে দাঁড়িয়ে আছে। আটাগ্লিয়া সেই ব্যক্তিদের জানায় যে এই ফ্র্যাঙ্ক বলে ব্যক্তিটি চলে এসে সেই গ্যাংসের থেকে মাল কম করেছিল আর অফিসে এসেও হামলা করে দিয়েছিল আর তাদের লোকেরা তাকে মেরে মেরে পাঠিয়েছে। এখানে সে নিজের বুক ফুলিয়ে রাখার জন্য তাদের মিথ্যে কথা বলে। এর মধ্যে একজন ব্যক্তি জানতে চায় এই কি সেই শিকারী ব্যক্তি, তাকে তারা খুঁজে বেড়াচ্ছে। তাদের দ্বিতীয় ব্যক্তিটি বলে হ্যাঁ সেই হয়তো হতে পারে। গাড়ি থেকে নেমে সেই ব্যক্তিদের দিকে এগোনোর মধ্যে থেকে একজন ব্যক্তি লিও বলে সে এগিয়ে এর সাথে কথা বলে কুশল মঙ্গল বিনিময় করে, তার সব টাকা তাকে ফেরত দিয়ে দেয়। এদিকে দেখায় দূর থেকে পুলিশের কিছু লোক তাদের উপর নজর রেখে চলে, দূরবীন দিয়ে দেখে বলে যে 2 ইঞ্চি মোটা টাকা তারা পেয়েছে। তারা এখানে ঠিক ব্যক্তিদের পেছনেই আতঙ্কে লিও বলে ব্যক্তিটি অত মোটা টাকার বান্ডিল দিয়েছে বলে ব্যক্তিটি ফ্র্যাঙ্ককে দেখে নিতে বলে যে টাকাটা দিয়েছে সব ঠিক আছে বলে সে আশা করছে সব ঠিক আছে। বলে সে কি তাকে কিছু ধন্যবাদ বা যাবতীয় কিছু জানাতে চায়। ফ্র্যাঙ্ক বলে টাকাটা কার? উত্তরে লিও বলে টাকাটা তার। এটাও ঠিক, আটাগ্লিয়া বলে যে ব্যক্তিটি তার উপর অত্যাচার করতে চাইছিল সে তাকে সেই কঠিন সময় থেকে অর্থাৎ ফ্র্যাঙ্ককে বাঁচিয়ে দিয়ে। এদিকে আবার দেখায় বেরি নিজের হাতে রাইফেল নিয়ে দূর থেকে বসে আছে তাদের দিকে তাক করে, অর্থাৎ আগে থেকেই অনুমান করেছিল হয়তো তাদের উপর কিছু হামলা হতে পারে। সে বেরিকে ওখানে আগে থেকে ফিট করে রেখে দিয়েছে। তারপর ফ্র্যাঙ্ক সেখান থেকে লিওর সামনে থেকে চলে যেতে গেলে লিও বলে তাকে তার সাথে কিছু কথা বলতে, জানায় যে সে তার সাথে ব্যবসার বিষয়ে কিছু কথা বলতে, জানায় তার যদি তার সাথে কথা বলার থাকে তাহলে সে কান্ট্রি ক্লাবে তার ব্যক্তিদের সাথে কথা বলতেও জিজ্ঞেস করে লিওকে যে ফ্র্যাঙ্ককে সে কি করেছেন। ও জানায় যে গ্যাক্সকে যে তারা অর্থাৎ ফ্র্যাঙ্ক মালগুলো দিয়ে কি মনে হয় সেগুলো তারা কোথায় রেখেছে, তার জন্য ম্যাক্স শার্মান, পুর্টোরিকান ফ্যান্স, কোল্টাজার জানায় তাকে শহরের একটা ব্যাংকের মতোই ধরতে পারে। শহরের বিভিন্ন কিছু তার হাতের কবজায় আছে। ফ্র্যাঙ্ক এখানে একজন হাইলাইট রেগুলার প্রো এর মধ্যে অন্তত তার 2-3টে স্কোর থাকে, তাই সে দেখা করতে বলার কথা বলেছিল গ্যাক্সকে তাদের সাথে। এখানে ফ্র্যাঙ্কের সাথে দেখা করার কথা বলা হয়েছে গ্যাক্সের মাধ্যমে তাদের সাথে। এখানে লিও অফার দেয় ফ্র্যাঙ্ককে যে কি এখানে তার জন্য কাজ করতে চাইবে এবং সারা দেশে স্কোর নিচে করতে চাই। তোরে ফ্র্যাঙ্ক জানায় যে সে তার নিজের জীবনের একজন সেলফ এমপ্লয়েড, তাহলে সে তার সাথে কেন কাজ করতে চায়। তো জানায় যে তারা সামান্য চোর এবং চুরি করতে জিনিসপত্র কোনো কিছুর বিষয় ভেবে দেখে, সঠিকভাবে নির্ধারিত হয় না যে জিনিসটা চুরি করতে চাইছে সেই মালটা সেখানে উপস্থিত আছে কি। এখানে তারা যদি ইনফরমেশন দেয় একদম যথাযথ ইনফরমেশন দেয়, বলে যে জিনিসটা সেখানে থাকার কথা সেখানেই নির্ধারিত থাকে, অর্থাৎ তার এখানে অর্থাৎ ফ্র্যাঙ্কের এখানে নির্ধারিত স্কোর হবেই হবে। জানতে চায় জিনিসটা কিভাবে কাজ করে। ধরে লিও জানায় অ্যালার্ম, ব্লু প্রিন্ট বা সামনের লোকের ঘরের দরজার চাপ, পুলিশ, উকিল বা যাবতীয় অস্ত্রশস্ত্র এসব কোনো কিছুর বিষয়ে ফ্র্যাঙ্ককে চিন্তা করতে হবে না, যা চাইবে সবকিছুই প্রোভাইড করবে। তার করে নির্ধারিত অঙ্কের বিষয় আগে থেকেই ফ্র্যাঙ্ক জেনে যায়। দিন কাজ করার পর তারা পার্টনারশিপও চলে আসতে পারে। জানায় সে যদি তাদের সাথে কাজ করে তাহলে তার অনেক এক্সপোজার পাচ্ছে। জানায় তাদের সুরক্ষা সেই জিনিসগুলোকে শেষ করে দেয়। বলে সে যে কোনো জিনিস ফালতু কিছু চুরি করে না, সে শুধুমাত্র ডায়মন্ডস আর টাকাই চুরি করে। 1-2জন পার্টনারকে নিয়ে কাজ করে। লিও জানায় তার দায়িত্ব শুধুমাত্র তাদের পার্টনারের দায়িত্ব তাদের
করবেন না। যদি কোনো রকমের সমস্যা করে বা তাদের উপর ঝামেলা অশান্তি তৈরি, সের জন্য তার পার্টনার এবং ফ্র্যাঙ্ক দায়ী থাকবে, কোনো রকমের দায়ভার তার নেবে না। এটাও জানিয়ে দেয় মোটামুটি 6 অঙ্কের নিচে তারা কোনোভাবেই কোনো ব্যবসা করবেন। থেকে 4 মাসের মধ্যে ফ্র্যাঙ্ককে তারা কোটিপতি বানিয়ে দেবে। লিও জানতে চায় ফ্র্যাঙ্কের কাছে সে কি ভাবছে। ফ্র্যাঙ্ক জানায় সে খুব তাড়াতাড়ি এসবের থেকে রিটায়ার চাইছে, যদি তার এই কাজটা করে তাহলে তাকে জানিয়ে দেবে কল করে। জানায় ঠিক আছে, কোনো ব্যাপার না, সে যদি তাদের সাথে এরপরও কন্টিনিউ করতে চায় করতে পারে, বা বিভাজিত হতে চাইলে তাও হতে পারে। থেকে এখানে অ্যাডাল্ট মানুষ এবং তারা তাদের নিজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সে নজর রাখা পুলিশের একজন বলে আজকে তাদের তুলে নেওয়া উচিত ছিল, উত্তরে আর একজন পুলিশ বলে তারা তাকে পরে দেখে নেবে। দিকে দেখায় শহরের একটা নাইট ক্লাবে গান বাজনা চলছে, এখানে উপস্থিত আছে জেসি। এখানে অপেক্ষা করছে ফ্র্যাঙ্কের জন্য বহুক্ষণ ধরে। প্রথমে গিয়ে জেসিকে সরি বলে এবং বলে ক্ষমা চাইছে যে সে আসতে দেরি হয়ে গেছে। তাই জানতে চায় সে এখানে কি করছে, সে তার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে, এটা কি ধরনের ব্যবহার, তার এরকম মানুষের প্রয়োজন। ফ্র্যাঙ্ক জানায় আরে সে তো তার জন্যই এসেছে, আর তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে তো বলছে সে একটা কাজে ব্যবসার কাজে আটকে গেছিল, তাহলে সে মানতে চাইছে না কেন। ফ্র্যাঙ্ক জানায় জেসিকে যে সে তাকে বাইরে কফিতে কোথাও নিয়ে যেতে চায়, কথা বলতে, তার কারণগুলো আগে ভালোভাবে শুনে দেখবে। জেসি জানায় সে তাকে বাইরে ঘোরাতে নিয়ে যেতে চায়, এটাই সব থেকে বড় হাস্যকর, যেরকম কোনো অপমান চায় না সমাজের সামনে। পাশের একজন মানুষ এসে ফ্র্যাঙ্ককে জেসির থেকে সরাতে চাওয়ার চেষ্টা করে এবং হিরো হওয়ার চেষ্টা করে, তখনই ফ্র্যাঙ্ক নিজের বন্দুক বার করে তাকে ভয় দেখিয়ে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। জানে এখানে কোনো অদ্ভুত কারণ থাকতেই পারে না, নেই, এবং সে কোনো কারণ শুনতেও চায় না। ফ্র্যাঙ্ক জেসিকে টেনে টুনে বাইরে নিয়ে যায় এবং গাড়িতে তোলার চেষ্টা করে, জোর করে তুলে নিয়ে যেতে যেতে বলতে থাকে ফ্র্যাঙ্ক সে যে কাজ করে সে তার জন্য তার উপর মাঝে মধ্যে চাপ থাকছে। এখানে ফ্র্যাঙ্কের বিষয়ে কিভাবে সেটা তার জানা প্রয়োজন। আর কি মনে হয় ফ্র্যাঙ্ক এখানে কি কাজ করে? গত 5 মাস ধরে সে প্রত্যেকদিন সকালে তাকে হ্যালো বলে, তার কি মনে হয় সে কি কাজ করে? তোরে জেসি বলে যে সে একজন গাড়ি বিক্রেতা, সে ছোট বড় গাড়ি বিক্রি করে, এটুকুই সে জানে এইসব বিষয়। এখানে নিজের গায়ে যে সমস্ত জিনিসপত্র পড়ে আছে, জামা থেকে জুতো থেকে এবং তার হাতের আংটি, সবকিছুর দাম বলে। সে রোজ এমনভাবে গাড়ি পরিবর্তন করে যেমন মানুষ পায়ের জুতো এবং মোজা পরিবর্তন। দেখে তার কি মনে হয় তার আসল পরিচয় হচ্ছে সে একজন চোর এবং সে জেলেও থেকেছে। বলে তাহলে সে কি করতে পারে? এইসব বিষয়তে সে কখনোই পরোয়া করে না, সেই সব বিষয়ে জানতে বা শুনতে চায় না। জানতে চায় সে কি কখনো জেসির সাথে কোনো খারাপ ব্যবহার করেছে বা কোনো কিছু খারাপ অফার করে। সমস্ত জিনিসপত্র সে কখনো তার আগের ওয়াইফকেও বলেন, তাকে ছেড়ে চলে গেছে, অর্থাৎ এখন সে অবিবাহিত। দিন সে যদি দেখে আসে ফ্র্যাঙ্ককে, তাহলে এটা তার বোঝা উচিত যে সে একজন সত্যিকারের ছোটখাটো ভালো মানুষ। জেসি তার উপর ভরসা করতে পারে। সব উল্টোপাল্টা ফালতু জিনিস তাদের ছেড়ে দিয়ে রোম্যান্সের দিকে মন দেওয়া উচিত। সে বলে ফ্র্যাঙ্ককে তার কি মনে হয় সে তার জন্য অপেক্ষা করছে? এরকম কোনো কিছুই করছিল না। ফ্র্যাঙ্ক বলে যে সে খুব ভালো মতো জানে এই শক্ত ব্যবহারটা শুধুমাত্র ওপরে ওপরে, মনের গভীরে ফ্র্যাঙ্ককে জেসিও পছন্দ করে। এরপর ফ্র্যাঙ্ক জেসিকে নিয়ে যায় একটা কফি শপ, বলে জেসিকে যে সে তার জীবনে কি করছে, সুন্দর জীবন তার একটা আছে তার জীবনে। আবার জিজ্ঞেস করে জেসিকে সে কি মৃত্যুকে ভয় পায়। তোরে জেসি জানায় যে ফ্র্যাঙ্ক একটা গাধা। বলে ঠিক আছে, সে সেটাও মানতে পারে, তাও তো ভালো। জেসির জীবনও তো গত 5 মাসে সে দেখে কি ভালো চলছে তার মধ্যে। জেসি বলে তার জীবনটা এখানে খুবই অদ্ভুত, টাকা পয়সা, মেক্সিকো সিটি, বোগোটা সবকিছুর সাথে প্রবাহিত হতে থাকে, কিন্তু এখন জিনিসপত্রগুলো খুবই প্যাঁচালো হয়ে গেছে। জিনিসপত্রগুলো আগেই শেষ হয়ে গেছিল, কিন্তু তারপরও তারা মুভ করতে থেকে, তার জন্য তার শেষটা খুবই খারাপ করুণ হয়। এখন জেসির জীবনটা এখন আগের থেকে অনেক ভালো। একটা কাজ আছে, সে সকালে উঠে স্নান করে, ব্রেকফাস্ট করে, কাজে যায়, সোশ্যাল সিকিউরিটি কাজ আছে, সোশ্যাল সিকিউরিটি কার্ড আছে। মনটা বোরিং, কিন্তু এর থেকে ভালো আর কি হতে পারে যে সেটা সলিড। দুঃখের বিষয় এখন সে মারা গেছে, কিন্তু আগে যখন তাদের মধ্যে সম্পর্ক ছিল খুব ভালোবাসা ছিল। জানে সে একটা এমন বাসের অপেক্ষা করছে, কারণ সেটার মধ্যে সে চড়তে চিন্তাধারাটা নিয়ে, কারণ সে কোথাও যেতেই চায়। এখানে সে তার অতীতের ভয় নিয়ে আটকেই আছে, সেই অতীতে তো কিছু নিয়ে যে তার আগের এক্স হাজবেন্ড নিয়ে কথা বলতে এখন মারা গেছে, তাই তো এটাও সত্যি। তাকে মানতেই হবে যে সে একটা বড় ধরনের গাধা ছিল, তাকে একটা বন্ধ বক্সের মধ্যে রেখেছে। সে জানতে চায় ফ্র্যাঙ্কের কাছে যে ফ্র্যাঙ্ক জেলে কোথায় ছিল। জানায় সে জুলিয়েট জেলে ছিল। জেলের ওয়ার্ডেন একজন রিগান ছিল, ও মিটবল রিগান। যদি একজন পেনোলজিস্ট হয়ে থাকে তাহলে তার মতে ফ্র্যাঙ্কও একজন জেট প্লেনের পাইলট। জানায় যে সে জেলে 11 বছর ছিল এবং 4 বছর আগেই বেরিয়েছে জেল থেকে। জানায় যে 2 বছরের প্রথমে বিট ছিল, তারপর 6 মাসের পেরোল। পর সে তার দুজন সঙ্গী জেলের জোসেফ এবং বেরির সাথে পড়ে যায় সমস্যায়, এবং তারা সেই দুজন ব্যক্তি তাকে বের করার চেষ্টা করে। তারপর সে ম্যানস্লটের বিফ এরকম 9টা কিছু জিনিসের সাথে জড়িয়ে গেছে, মানে 9টা ম্যানস্লটের বিফ এরকম কাণ্ডের সাথে জড়িয়ে গেছে। জানায় যে মাসের গুনে গুনে তারা বছরকে কাউন্ট করে শেষ করতে পারবে। জানতে চাই এর মানেটা কি, সে কি বলতে চাইছে। ফ্র্যাঙ্ক জানায় তাদের প্রত্যেককে মানুষকে এগোতেই হবে, সেটা ভালো হোক আর খারাপ, জন্য তাদের শক্ত হতে হবে। তার সাথে তারা যারা খারাপ চায়, ক্ষতি চায়, তাদের পরোয়া করলে চলবে। এই জায়গাটায় সেই গন্তব্যে
পৌঁছতে হবে যেখানে আপনার কোনো কিছু পরোয়া করেন। সে জানায় ফ্র্যাঙ্কের এই কথাটার সাথে সে এগ্রি করছে। বলে সে তাকে জেলের একটা গল্প বলছে। একসময় জেলে মরফিস বলে একটা লোক ছিল, 100 পাউন্ডের একটা অসতর্ক বোকা লোক। আর জেলে মোটামুটি 16-17 জনের দল ছিল। তারা জেলে সেই সব যুবক ছেলেদের হাইড্রোথেরাপির জন্য নিয়ে যেত মানসিক ওয়ার্ড সেবা কেন্দ্র। তারপর তাদের সেক্সুয়ালি খারাপ ব্যবহার করতো তাদের সাথে। ও প্রোটেস্ট করতে চাইলে তাদের পিটিয়ে পিটিয়ে আত্মহত্যা করে দিত, তারপর তাদের মেরে গার্ডেনে পুঁতে দিত। ফ্র্যাঙ্ক জানায় যে সেও তখন জেলে ছিল এবং উড়ন্ত খবর সে পায় যে নেক্সট ছিল সে টার্গেট। এখানে সে খুব ভয় পেয়েও ছিল। যায় না সে জেলের ওয়াশরুম থেকে একটা রডের মতো পেয়েছি। 11:30-12টা বাজে সে আলো জ্বলে ওঠে। জেলের কিছু কয়েদিদের এবং আশেপাশের কিছু লোককে মেরেছিল যারা তাকে থামাতে এসেছে। সে মরফিসের কাছে গিয়ে মরফিস থামাতে গেলে দুটো লোহার রডের বাড়ি মারে। ততক্ষণে বাকি লোকেরা চলে আসে এবং ফ্র্যাঙ্কের সাথেও সেই খারাপ ব্যবহারই করে। 6 মাস জেলের হাসপাতালে ছিল, তার অবস্থা খুবই খারাপ। এটাও ঠিক যে মরফিসের অবস্থাও সে খুব খতরনাক করে দিয়েছিল। মোটামুটি 2 বছর পর সে মারা। তার আগে তাকে পেনশন দিত জেল থেকে। সেরেব্রাল হেমাটোমা এরকম কিছু একটা হয়ে গেছিল, সোজাভাবে মাটিতে হাঁটতেও পারতো না। বলে তারপর সে ভেবেছিল যে তার জীবনে কি হবে সে জানে না। এটাও সত্যি, সে যখন জেল থেকে বেরোয় তার সাথে কিছুই হয়নি। তখন সে বুঝে গেছে যে সে সেই মানসিক দৃষ্টিকোণটা পেয়ে গেছে বেপরোয়া হিসেবে, যেখানে সে কারোর পরোয়া করে না। সে বুঝে চায় সে যে কোনো ভাবে এই সমাজে টিকতে পারবে। ফ্র্যাঙ্ক তাকে তার সেই ছবিটা দেখায়, দেখিয়ে বলে এটা তার জীবনের একটা জার্নি। জানতে চায় এগুলো কি সে কোনো পত্রিকা থেকে কাগজ কেটে লাগিয়ে জানা। হ্যাঁ, এটা সেই করেছে। জেসি যদি তার জীবনে আসে তাহলে তার ছবিও এখানে সে রাখবে। এর মধ্যে ওকলার ছবি দেখে জেসি জানতে চায় এই বয়স্ক মানুষটা কি। তোরে ফ্র্যাঙ্ক জানায় সে একজন খুব মহান মানুষ, তার গডফাদার। সে যাই জানে যা করেছে সবকিছুই মানুষটার জন্য, শিখতে পেরেছে তার জন্য সেই দায়ী। বলে ছবির মধ্যে সে কিছু মৃত মানুষ দেখতে পাচ্ছে, এরা কেন? ফ্র্যাঙ্ক বলে যে সব মানুষ ঠিক মতো এই দুনিয়াতে মরতেও পারে, বরফের মধ্যে তাদের দেহটাকে আটকে রেখে দেওয়া হয়। মানুষ জন্মায়, মৃত্যুবরণ করে, বাচ্চা জন্ম, একটা জিনিসটা একটা সাইকেল, এর বাইরে আর কিছুই না। সে জানে ফ্র্যাঙ্ক যে কথাগুলো বলছে তার নিজের জীবনের কোনো গ্যারেন্টি, বাঁচবে মরবে ধরাশায়ী হয়ে যাবে কিছুই জানায় যে এতদিন সে যে এত তেজ কাজ করে এসছে তার কাছে কোনো এখন আর কারণ নেই সেই সব করে। সে খুব ফাস্ট কাজ করতে পারবে না। ছবিটা পাওয়ার পর থেকে সে জায়গাটায় পৌঁছে গেছে সেই মানসিক স্তরে যেখানে তার কিছুই যায় আসে না। সে জানায় সে এটা কোনোভাবেই করতে পারবে না, সে এইসবের জন্য প্রস্তুত নয়, সে কোনোদিন সন্তানের মা হতে পারবে না। তোরে ফ্র্যাঙ্ক জানায় তারা অ্যাডপ্টেশনের পথও নিতে পারে। শুধুমাত্র জীবনে চলার পথে জেসির হাতটা ধরতে চাইছে, কারণ সে এতদিন তাকে দেখে ভেবেছে হয়তো সে তাদের সাথে থাকতে পারবে। এখন সে টাকা তাড়াতাড়ি উপার্জন করারও একটা পথ পেয়ে গেছে এবং সে চেষ্টা করবে আরো ভালোভাবে করার। তো কিছু ভাবার পর জেসি তারপর তাকে হ্যাঁ বলে দেয়। তারা দুজন হাত ধরে। তারপর ফ্র্যাঙ্ক কল করে লিওকে বলে দেয় যে সে তার কাজের জন্য রাজি। ভালো স্কোরের জন্য তাদের তাড়াতাড়ি কাজ করতে হবে, 2 টপের মধ্যে তাদের থাকতে হবে। দেখায় যে ব্যাংকে তারা চুরি করবে তার পাশের একটা বিল্ডিং এ উঠে সেই সব কাজের বিষয় নিয়ে তারা কথা। ব্যাংকে যাওয়ার পথ, কিভাবে তারা বেরোবে, কিভাবে তারা আসবে, আর কি ধরনের কোন লকার কেটে তারা সেই জিনিসপত্র বার করবে। জানায় বক্সটার নাম হচ্ছে রিচমন্ড লকেট। কোনো সাধারণ বক্স নয়, কাস্টমাইজড বক্স। দিন ধরে পেটাপিটি করেও কিছু করা যাবে না। সিকিউরিটি বলে 4-5 রকমের অ্যালার্ম আছে যেটা ভেতরে মানুষ প্রবেশ করার সাথে সাথে বাজতে থাকতে। অ্যালার্ম তো তারা ফোন কলের মাধ্যমে আটকাতে পারবে। পঞ্চম অ্যালার্মটা যেটা ফোন কলের মাধ্যমে আটকানো যাবে, তার সিগন্যালটা আটকানোর জন্য পাঠাতে হয় রেডিওর মাধ্যমে। তাই অ্যালার্মের দিকটাও এখানে ফ্র্যাঙ্ক আর তার সঙ্গীকে দেখতে হবে। দূরে যাওয়ার পথ বলতে এখানে বেরি বলে যে এখানে সাধারণভাবে লিফটে করে যাওয়া যাবে না। রাতে কাজ থেকে বেরিয়ে যাওয়ার পর লিফট বন্ধ করে দেওয়া হয় এবং খারাপ করে দেওয়া হয়। তাদের এখানে ছাদ কেটে লিফটের জায়গা থেকে নামতে হবে। জানতে চায় তাদের এখানে স্কোর, মানে এখানে তাদের অ্যামাউন্ট কত পাবে। 16 থেকে 18 ঘন্টা তাকে এই কাজের মধ্যে দিতে হবে। তার নিজের শেষটা তার জানা দরকার। লিও জানায় মোটামুটি 8,30,000-এর মোট এখানে তাদের জন্য দাঁড়াচ্ছে 4 মিলিয়ন। ওটা মোটামুটি খারাপ হওয়ার কথা না। জানতে চায় ফ্র্যাঙ্কের থেকে এখানে কতদিন লাগবে সময় মোটামুটি। তারপর ফ্র্যাঙ্ক জানায় 4 থেকে 8 সপ্তাহ। লকারটাও তাদের কি দিয়ে খুলতে হবে, সেই জিনিসপত্র, যন্ত্র কাটার জিনিসও আনতে হবে। কোন যন্ত্রপাতি দিয়ে তারা লকারটা খুলবে। জানায় তার নিজেদের 2টো নতুন গাড়ি লাগবে, 2টো ক্যাল লাইসেন্স লাগবে। তাদের পুরো চুরিটা কমপ্লিট করার জন্য এগুলো লাগবে তাদের। আর তার বন্ধু জানায় ঠিক আছে সেই জিনিসগুলো তারা সেখানে স্থাপিত করে দেবে। শেষে তারা সেখান থেকে চলে যায়। দেখায় লিও এবং তার বন্ধু কথার মতো ফ্র্যাঙ্ককে নতুন একটা বাড়ি দিয়েছে সুন্দর। ফ্র্যাঙ্ক জেসিকে দেখাতে এনে জিজ্ঞেস করছে তার এই বাড়িটা কেমন লেগেছে। জেসি বলে খুব সুন্দর, তার খুব ভালো লেগেছে, সে ভাবেনি এরকম কিছু হবে। ফ্র্যাঙ্ককে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে সেইভাবে তাকিয়ে কি দেখছে। তোরে ফ্র্যাঙ্ক জানায় সে শুধুমাত্র তাকে দেখছে আর ভাবছে, আর কিছু না। দেখায় ফ্র্যাঙ্ক আবার
স্যাম বলে একজন ব্যক্তির সাথে দেখা করতে এসেছে। মোটামুটি কনস্ট্রাকশনের জন্য সমস্ত রকমের মেটেরিয়াল তৈরি করে। প্রথমে দুজনে দেখা করে দুজনে কুশল বিনিময় করে। দুজনের কথা শুনে এটা বোঝা যায় যে স্যাম বলে ব্যক্তিটিও তাদের মধ্যেই একজন। সেও আরো অনেক পুরনো খেলোয়াড়। জানতে চায় ফ্র্যাঙ্কের কাছ থেকে যে ওকলা কেমন আছে, তার কি অবস্থা। জানায় যে সে তাকে বের করার চেষ্টা করছে, তার অ্যানজাইনা হয়েছে। তার কোর্টের হিয়ারিং এ সে তাকে যাতে বের করতে পারে সেই চেষ্টাই কোর্টটাও জানতে বলে যে সে তার থেকে একটা ফেভার চাইছে। ঘরে গিয়ে ফ্র্যাঙ্ক তাকে যেই লকারটা খুলবে তার ছবি দেয়, জিজ্ঞেস করে কি ধরনের স্টিল এটা। ফ্র্যাঙ্ক জানায় সুইডিশ কোল্ড বোল্ট 247। জানায় 1 ইঞ্চের মোটা প্লেট, রিলকে বাঁধার জন্য তামা। জানায় উত্তরে টাইটেনিয়াম মিশ্র ধাতু এটা। জানায় এটা বিশেষভাবে তৈরি করা এক ধরনের ভল্ট, প্রচন্ড এক্সপেন্সিভ স্পেশাল ভল্ট একটা। বলে ইংলিশে নিশ্চয়ই এর নাম রিচমন্ড অ্যান্ড লকেট, তাই তো। জানায় তার একদম বিশেষ ধরনের যন্ত্র লাগবে এটা কাটার জন্য। জানায় যে লক বক্সে সে ছিদ্র করতেই পারে ড্রিল করে। ফ্র্যাঙ্ক বলে না, চারটিকে আলাদা করে বানানো হয়েছে, সম্ভব না। জানায় যে আসল বক্সটা কোথায় রাখা সেই বিষয়ে কেউ জানেন। তাদের নতুন দরজা তৈরি করে কেটে ভেতরে যেতে হবে। সে বুঝতে পারছে যে 7-8 হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাকে সহ্য করতে হবে। পোর্টেবল ইকুইপমেন্ট, কিন্তু এই পথ ছাড়া কি আর কোনো পথ নেই তার কাছে। ফ্র্যাঙ্ক জানায় না, আর কোনো পথ নেই তার কাছে। জানায় সে যদি কোনো কিছু ভালো যন্ত্রপাতি বানায় সেটা যেন ভালো মতো কাজে লাগবে। ফ্র্যাঙ্ক জানায় সেটা খুব ভালোভাবে কাজে লাগবে আর সে তাকে ভরসা করতে পারে। ফ্র্যাঙ্ক স্যামের কাছে অনুমতি নিয়ে তার টেলিফোন ইউজ করার পারমিশন চায়, জিজ্ঞেস করে না সেটা ক্লিয়ার কিনা। উত্তরে স্যাম জানায় প্রত্যেক সপ্তাহে ক্লিয়ার করা হয়। তারপর কল করে জানিয়ে দেয় যে লিও বলেছে ক্যালিফোর্নিয়া ব্যাংকের কার্ডের জন্য তাদের রেজিস্ট্রেশন আগামীকাল করতে। তাকে বলে দেয় যে সে কি ধরনের পোশাক পরে দাঁড়িয়ে আছে তার জন্য অপেক্ষা করবে। তারপর স্যামের কাছে জানতে চায় যে সে তাহলে কি ভাববে। স্যাম জানায় তাকে আগে একটা ভল্টের সেই ভাগ বানাতে হবে, তার বেসিসে সে সেই ইকুইপমেন্ট বানাতে পারবে। মোটামুটি 1 সপ্তাহ বাদে ফ্র্যাঙ্ক যেন তার সাথে দেখা করে সমস্ত কিছু প্রস্তুত রাখার চেষ্টা করবে। পরবর্তী দৃশ্য দেখায় যে ওকলার নামে কোর্টে হিয়ারিং চলবে। উকিল আর জাজের মধ্যে একটা খুব মজার জিনিস দেখানো হয়। উকিল ওকলার পরিস্থিতি এবং তার চরিত্রের বিষয় এবং তার নতুন অবস্থার বিষয় বলতে, শারীরিক অসুস্থতার বিষয় বলতে, কোনোভাবেই জাজ এখানে সেই জিনিসপত্র মানতে চায় না। পর এখানে জাজ নিজের গালে হাত দিয়ে টাকার অঙ্ক বলে যেটা তাকে ঘুষ দিতে হবে। সেই বিষয়টা বুঝতে পেরে উকিলও সেই গালে হাত দিয়ে তাকে অ্যামাউন্টটা বলে। তো অত কম অ্যামাউন্টে প্রথমে সে রাজি হয় না। আবার জাজ নিজের গালে হাত দিয়ে নেগোসিয়েশনের অঙ্কটা দেখিয়ে দেয়। উকিলও নিজের গালে হাত দিয়ে নেগোসিয়েশনের অঙ্কটা যেটা তারা মানতে রাজি জানিয়ে দেয়। এভাবেই জাজ রায় দিয়ে যায় যে সে ওকলাকে 1 সপ্তাহের মধ্যে কোর্টের থেকে ছাড় দিয়ে দিচ্ছে। কোর্টের হিয়ারিং এ সেখানে ফ্র্যাঙ্কও উপস্থিত ছিল আর সেখানে তার কাছে একজন ব্যক্তি ক্যালিফোর্নিয়া ব্যাংকের লাইসেন্স তাকে দিয়ে যায়, সে সেক্রামেন্টো থেকে পেয়েছে। পর কোর্টের বাইরে বেরিয়ে উকিল বলে যে জাজকে $6,000 দিতে হবে, এই ঘুষেই সে রাজি হয়েছে ওকলাকে ছাড়তে। ফ্র্যাঙ্ক উকিলকে $10,000 দিয়ে ফর্ম হিসেবে জেনে নেয় যে ওকলা 1 সপ্তাহের মধ্যেই বেরোবে কিনা। উত্তরে উকিল জানায় হ্যাঁ, সে 1 সপ্তাহের মধ্যেই রাস্তায় থাকবে। এদিকে দৃশ্যে দেখায় বেরি এবং তার স্ত্রী ফ্র্যাঙ্ক আর জেসির সাথে তাদের নতুন বড় বাড়িতে দেখা করতে এসেছে। সেই বড় বাড়ি, গাড়ি, গাছপালা দেখে তার বউ মেরিকে সব বলতে থাকছে তার বন্ধু এখন একজন মিলিয়নিয়ার হয়ে গেছে। বেরিকে নিজের সাথে গার্ডেনের একটা জায়গায় নিয়ে জিজ্ঞেস করতে থাকে যে 5 নম্বর অ্যালার্মের ব্যাপারে বেরি কি জেনেছে। বেরি জানায় 5 নম্বর অ্যালার্ম লকটা চ্যানেল রেডিও ট্রান্সমিটার, হাতের থেকে দূরে একটা সনিক ডিটেক্টর আছে। উনি সকালে ভল্টের ঘরে ঢোকে কর্মীরা, উনি অ্যালার্ম বাজিয়ে দেয়। এটা 1 চ্যানেল, যেটা ফোনের মাধ্যমে হয় না, রেডিও থ্রু হয়। ব্যাংকের কর্মীরা সেটা সময় নেয় মোটামুটি 10 সেকেন্ডের মতো অ্যালার্ম কোম্পানির কাছে একটা কোড বলতে। তারা ভেতরে ঢুকে গেছে এই কথাটা জানার পর অ্যালার্ম কোম্পানি নিজে সেই অ্যালার্মটা বন্ধ করে। বেরিকে জানায় সবকিছু ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা জোসেফকে দেখানো। বেরি আর সে জিনিসটা ঘেটে ফেলতে পারে, তাকে দিয়ে জিনিসটা যেন বেরি ফিক্স করার পর তারা ঘরে চলে যায়। এদিকে দৃশ্যে আবার দেখায় যে জেসি আর ফ্র্যাঙ্ক এসেছে একটা চাইল্ড অ্যাডপ্টেশন সেন্টার। এখানের একজন কর্মী মহিলা ফ্র্যাঙ্ক এবং জেসির লাইফের বিষয় এবং তাদের কি কাজ করেছে, কোথায় জেলে থেকেছে, যাবতীয় বিষয় বিভিন্নভাবে খুঁটিয়ে জানতে চাইছে। ফ্র্যাঙ্ক তার নিজের জীবনের বিষয়ে আসল কথাই বলে। জুলিয়েট স্টেট পেনিটেটরিতে প্রিজনার ছিল 11 বছরের মতো। বলে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে জানতে চায় যে সে জেলে কিসের কাজ করতো এবং কেন জেলে গেছে। সে এখানে মাঝখানে অবজেকশন জানিয়ে জানায় যে সে এখান থেকে চলে যেতে চায়, সে যেন চলে যায়, এখানে থাকার কোনো প্রয়োজন নেই। জেসি এখানে খুব তাদের কথোপকথনে অপ্রস্তুত বোধ করছিল। প্রথমে মাথা ঠান্ডা করে বলে যে সেখানে ডেস্কে কাজ করতো, তাকে জুতোর কাজের জন্য পদোন্নতি দেওয়া হয়। জানতে চায় জুতোর শপের কি সে ওনার ছিল জেলে। জানায় সে একজন প্রিজনার ছিল, অপরাধী ছিল, সেখানে ওনার হওয়া তার পক্ষে সম্ভব না। অপারেশন সেন্টারের কর্মী মহিলাটি বলতে থাকে যে এখানে তাদের বাচ্চাদের জন্য অনেক আবেদক আছে। বলে তাহলে এখানে এখনো এত বাচ্চা কেন আছে? বাচ্চাগুলো এখানে যে অবস্থাতে থাকে, সে যদি ছোট থাকতো সে কিছু দিনের জন্য হলেও থাকতে চাইতো। এখানে তো সে বাচ্চাদের কিছু ঘাটতি করিয়ে এখানে তাদের কিছু রিলিফই দিতে চাই। মোটামুটি বড় ধরনের বাচ্চা বা কালো
বা স্কিনি বাচ্চাকেও পছন্দ। এখানে তাদের কোনো রেকমেন্ডেশন নেই সেরকম, যে কোনো ধরনের বাচ্চা তারা নিতে প্রস্তুত আছে। কর্মী মহিলাটি আবার বলে যে এখানে অনেক বাচ্চাদের ক্রাইটেরিয়া আছে প্যারেন্টস অ্যাডপ্টেশনের জন্য, জেল ফেরত আসামি এই বিষয় ডিজায়ারেবল নয় কখন। জানে ঠিক আছে, যেই বাচ্চাগুলো ডিজায়ারেবল নয় তারা সেরকম নিতেও প্রস্তুত। তারপর নিজের হাতের বড় হীরের আংটিটা দেখিয়ে বলে গুণমান সম্পর্কে। তখন কর্মী মহিলাটি বলে যে এটা বাজারের প্লেস নয়। তখন বলে হ্যাঁ, সে অধিক বুদ্ধিমান কোনোভাবেই না, তাহলে সে একজন ভালো মাতা পিতার গুণাবলী তাদের মধ্যে দেখতে পেত। মহিলাটি তখন তাদের সেন্টার থেকে তাদের দুজনকে বেরিয়ে যেতে বলে যে অদ্ভুত বিষয়, কিন্তু তারা কিরকম ধরনের ভালো ব্যক্তি কিনা কেমন ব্যক্তি সেই বিষয়ে কর্মী মহিলা জানতেই চাইল না। বাচ্চা হয়তো মা বাবার জন্য অপেক্ষা করছে চাইল্ড সেন্টারে বসে। কিছু কাপেলও যারা মা বাবা হতে চাইছে, কিন্তু এই মহিলার জন্য তারা দুজনেই বঞ্চিত হচ্ছে। জানতে চাই এই মহিলার এত পাওয়ার কোথা থেকে আসছে, সে কে। বাধ্য হয়ে তখন একটু ধমক দিয়ে ফ্র্যাঙ্ককে বলতে চায় কোনো রকমের সিন না ক্রিয়েট করতে। বলে বিষয়টা যখন হচ্ছে না তাহলে এখান থেকে তাদের চলে যাওয়া উচিত। বলে সে একজন স্টেট রেজড অর্থাৎ প্রিজনার ছিল। জায়গাটার বিষয়ে বলতে চাই, জায়গাটা একদমই ডেড প্লেস। ছোট একটা সবুজ গোলাপি দেওয়ালের মধ্যে থাকা ঘরের মধ্যে বাচ্চা থাকতে থাকতে তার মাথা খারাপ হয়ে যাবে, আর সে দেওয়ালের দিকে তাকিয়ে হয়তো বলবে তার জীবনটা এখন দেওয়ালেরই। অদ্ভুত বিষয়, কিন্তু কর্মী মহিলা ক্রাইটেরিয়া শুধু দেখিয়ে যাচ্ছে তাকে। তার উচিত তার মানদণ্ড বানিয়ে নিয়ে নিজের পেছনে রাখা। ফ্র্যাঙ্ক এটাও জানতে চায় যে কর্মী মহিলা কি উপনগরীতে বড় হয়েছে। মহিলা জানায় হ্যাঁ, সে উপনগরীতে বড় হয়েছে। জানায় বুঝতেই পেরেছে, না হলে এরকম মানসিকতা হওয়া সম্ভব না। পর সেখানে গার্ড চলে আসে আর জেসি আর ফ্র্যাঙ্ক সেখান থেকে হাত ধরে বেরিয়ে যায়। এর পরবর্তী দৃশ্য দেখানো হয় গাড়ি নিয়ে যাচ্ছে পুলিশ ব্যক্তি, অর্থাৎ ফ্র্যাঙ্কের পেছনে তারা ধাওয়া করেছে। গাড়ির হর্ন বাজিয়ে আঙুল দিয়ে ইশারা করে ফ্র্যাঙ্ককে বলে রাস্তার একপাশে দাঁড়াতে। গাড়ির লাইট জ্বালিয়ে এবং হাত দেখিয়ে তাদের বলে সে থামতে। তারপর ফ্র্যাঙ্ক গাড়ি থামিয়ে একপাশে দাঁড়ালে গাড়ি থেকে পুলিশের ব্যক্তি দুজন নেমে আসে এবং ফ্র্যাঙ্কের সাথে কথা বলার জন্য এগিয়ে আসে। পুলিশের লোক সার্জেন্ট উরিজি এসে ফ্র্যাঙ্ককে বলে যে সে নিশ্চয়ই তাদের সে জানে যে তাকে নিশ্চয়ই আবার ওপরে অর্থাৎ জেলে যেতে হবে। সে তাই তার সাহায্য করতে এসে জীবনটা আরো সহজ করতে এসেছে। এখানে তার থেকেও বেশি অর্থাৎ 10 অঙ্কের জন্য কাজ করছে। ও নিশ্চয়ই বুঝেই গেছে ফ্র্যাঙ্ক তার সাথে তাদের সম্পর্কে। এখানে সবকিছু বুঝেও বলে না সে বুঝতে পারে পয়েন্টসের জন্য কিসের কাজ, কি বিষয়ে কথা বলছিস। সার্জেন্ট ওরিজি জানায় যে এখানে সে লিওর জন্য কথা বল ব্যক্তির সাথে ফ্র্যাঙ্ক এখন কাজ করছে। তারা যদি সবকিছু ঠিকঠাক প্রমাণ পায় তাহলে তারা সবাই জেলে যাবে। এখানে সে ফ্র্যাঙ্ককে ভালো মতো অফার দিচ্ছে যাতে সে রাজসাক্ষী হয়ে যায়। ফ্র্যাঙ্ক এখানে তবুও বেঁকে বসে এবং বলে যে সে একজন শুধুমাত্র কার সেলার। যদি তাকে পিঞ্চ করতে চায় করতেই পারে 10 মিনিট বাদে, আর যদি না করতে চায় তাহলে সে এখন তার গাড়ির সামনে থেকে সরে যায়। তার কাজ আছে এবং তাকে যেতে হবে। তারপর সে সেখান থেকে গাড়ি চালিয়ে চলে যায়। এদিকে দেখায় ফ্র্যাঙ্কের ঘরে আবার সমস্ত জিনিসপত্র ট্যাপ হয়ে গেছে, সবকিছুর উপর বাগ লাগানো। এই জিনিসটাই অর্থাৎ ফোন খুলে জেসিকে দেখাচ্ছে এখানে ফ্র্যাঙ্ক কাছে কিভাবে তাদের মধ্যে ট্যাপ করছে তাদের কিচেনের মধ্যে। তারপর কিচেনের কলটা চালিয়ে জেসি আর ফ্র্যাঙ্ক কথা বলতে থাকে। জানতে চাই এসব কি হচ্ছে আর কি করেই বা হচ্ছে। ফ্র্যাঙ্ক জানায় যে গরম পুলিশ চারিদিক থেকে আমার বিভিন্ন শত্রু তাদের ঘেরে ধরেছে। ঘরে বাড়িতে সব জায়গায় সে দেখতে পাচ্ছে যে ট্যাপ হচ্ছে। তারা জানতে চায় ঘরের দেওয়ালের মধ্যেও কি কিছু ফিট করে রাখতে পারে, তারা কি তাদের কথাবার্তা সবসময় শুনছে। জানা হ্যাঁ, হয়তো এটা হতে পারে, কিন্তু সে কি খুব অসহজ বোধ করছে তাহলে সে তাকে বলতে পারে এই বাড়িটা তারা ছেড়ে দেবে তাড়াতাড়ি। এসবের জন্য ফ্র্যাঙ্কের কাজ করতেও সমস্যা হচ্ছে। ফ্র্যাঙ্ক এটাও জানিয়ে দেয় যে জেসিকে একটু সাবধানে থাকছে। এখানে ফ্র্যাঙ্ককে সে আবার দেখায় যে ফ্র্যাঙ্ক দেখা করতে এসেছে লিওর সাথে। এখানে জানায় যে এলএ প্লেটিং থেকে সে ভালো স্কোর এনে দিয়েছে ফ্র্যাঙ্কের জন্য। তাহলে এখানে ফ্র্যাঙ্কই চাইবে যে ভালো রকমের কোনো কাজে লাগুক লিও এই বিষয়ে। এখানে বিরক্তির স্বরে লিওকে বলে কিসের জন্য, স্ট্রিট জুসের জন্য। বলে এই নিয়ে সে তাকে কোনোভাবেই দোষ দিতে পারে। তারা জিনিসপত্রগুলো কোনোভাবেই বের করছে না, সেগুলোকে কাট করছে। ফোর্ট ওয়ার্থ সেন্টার প্রত্যেকটা জিনিস বৈধ তারা তৈরি করছে। জানায় তার টাকা পয়সা তার পকেটেই যাবে। লিও বলে সে যদি তাই তাহলে সেটাই হবে, যে কোনো প্রয়োজনীয় জিনিস তাকে সরবরাহ করা হবে। বলে ঠিক আছে, সে বুঝতে পেরেছে, কিন্তু এইসব জিনিসপত্রগুলো কি। লিওর সাথে সে কাজের জায়গায় আসে, কাজের জন্য আসে, তখনই সবাই জেনে যায় আশেপাশে যে তারা কি করছে। বাড়ির ফোন ট্যাপ করা হচ্ছে, বাড়ির দেওয়ালেও অনেক কিছু আছে। সে লোক তাদের ধাওয়া করছে, ভেহিকল ব্যুরোর লোক এসে তাদের কথা শোনাচ্ছে। সে কিছুক্ষণ আগেই দেখে এসছে যে পুলিশের একটা লেজ তার পেছনেই আছে। গাড়িটা মোটামুটি খারাপ বক্সে নিজের ঘরের ফোন থেকে পেয়েছে। একটা জিনিস বার করে দেখায় যেটা সে গাড়ির চাকা থেকে পেয়েছে। এখানে জানতে চাই লিও যে এইসব বিষয়ে তাকে কথা দিয়েছিল এবং বলেছিল যে সে একদম ঠিক থাকবে, তাহলে এগুলো কি হচ্ছে। ও জানায় তাকে চিন্তা করতে না, সেই বিষয়গুলো দেখে নেবে, সব ঠিকঠাক রাখবে। ও লিও জানতে চায় ফ্র্যাঙ্কের থেকে যে ভোল্টটা জ্বালানোর বিষয় বা অ্যালার্ম সিস্টেমের বিষয়ে ফ্র্যাঙ্ক কি কিছু ভেবেছে। ফ্র্যাঙ্ক জানিয়ে দেয় এখনো কিছু তাদের হাতের মধ্যে আসেনি ঠিকঠাক। জানায় ঠিক আছে, এত বেশি উত্তেজিত না হতে। সে তার কথাবার্তা বুঝতে পেরেছে, আগে একটু শান্ত হতে। এরপর সেখানে
জানতে চায় যে তাদের পরিবারের বিষয়ে কি কোনো চিন্তা নিয়ে ফ্র্যাঙ্ক চিন্তায় আছে। তারপর বলে তারা দুজন এখন কাপল এবং তারা নিশ্চয়ই সন্তান সন্ততি চাইছে। তার ওয়াইফ কখনো মা হতে পারবে না এই বিষয়ে সে জানে। এখানে সে এই বিষয়ে কিন্তু ব্যবস্থা করে দিতে পারে। এমন মহিলাদের চেনে যারা নিজের সন্তানদেরই বিক্রি করতে চাইছে, কারণ তাদের বাচ্চার লালন পালন করার সময় বা অর্থ কিছুই নেই। জানায় এইসব বিষয়ে তাকে ভাবতে হবে না, সে ব্যবসায়িক কাজ এবং পারিবারিক জিনিস গুলিয়ে ফেলেন। ও জানায় ফ্র্যাঙ্ককে যে বাচ্চাদের মাগুলোই এরকম, তারা তো বাচ্চাদের মাটাকে কিনছে না, তাহলে বাচ্চাদের নিয়ে এত ভাবার তাদের কিছু নেই, স্বেচ্ছায় তাদের সন্তান বিক্রি করছে। জানতে চায় ফ্র্যাঙ্কের কাছে যে সে কি সন্তান চায়, পুত্র না কন্যা। তোরে ফ্র্যাঙ্ক জানিয়ে যায় সে একটা পুত্র সন্তান চায়। পর তারা দুজন সেখান থেকে চলে যায়। পর দেখায় যে ফ্র্যাঙ্ক কল করে জেসিকে এই ভালো খবরটা দিতে গেছে, তাকে একটা খারাপ খবর দিয়ে দেয় যে তার বন্ধু ডেভিড ওকলার সময় ঘনিয়ে এসেছে, তার শরীর ভালো না। তারপর জেসি, ফ্র্যাঙ্ক এবং ডেভিড ওকলার উকিল যায় দেখা করতে হাসপাতালে ডেভিড ওকলার সাথে। তাদের থেকে পারমিশন নিয়ে ফ্র্যাঙ্ক, জেসি এবং উকিল কথা বলতে যায় ওকলার সাথে। এখানে ওকলাকে সহজ করার জন্য বলতে থাকে সে বিছানার মধ্যে শুয়ে কি রোগ খেলা খেলছে। তা দিয়ে আসছিল, সে দেখতে পেয়েছে ওকলার জন্য 3টে সুন্দরী মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। ফ্র্যাঙ্কে বাকি সকল লোককে বদনাম করে দেয়, ওদের কথা বলার চেষ্টা করে। জেসির সাথেও পরিচয় করিয়ে দেয় যে সে তার স্ত্রী। পর ফ্র্যাঙ্কে কানে কানে কিছু বলে ওকলা, অর্থাৎ এখানে সে তাকে কৃতজ্ঞতা জানায় যে সে তাকে শেষ দিনে জেল থেকে বের করতে সাহায্য করেছে। পরে হঠাৎ মেশিনের বিপিং সাউন্ড আসতে থাকে, অর্থাৎ এখানে ওকলার প্রাণ চলে যায়। দাঁড়িয়ে তারা তিনজন কথা বলছিল, অর্থাৎ জেসি, ফ্র্যাঙ্ক আর উকিল সাহেব। তখন বলে কোর্ট থেকে বেরোনোর পরই সিঁড়ির মধ্যে সে মাথা ঘুরে পড়ে গেছিল, তারপরই তাকে হাসপাতালে আনে। সে জানতে চায় যে ফ্র্যাঙ্ককে কানে কানে সে কি বলেছে। জানিয়ে দেয় সে কৃতজ্ঞতা জানিয়েছে যে সে তাকে এই শেষ সময় বাইরে বার করে অনেক সাহায্য করেছে। উনি ডাক্তার ঘর থেকে বেরিয়ে আসে এবং জানতে চায় যে ঘরের লোক কে। ওকলা জানায় সে তাকে বলতে। এখন ঠিক আছে নিশ্চয়ই। ডাক্তার জানিয়ে দেয় সে অনেক খারাপ লাগছে তার, সে আগে থেকেই ক্ষমা চাইছে কিন্তু কিছু করার নেই। ওকলা শেষ। তা জানতে চায় যে সে কি ফ্র্যাঙ্কের জন্য কিছু করতে পারে। এখানে চুপ হয়ে যায় এবং কিছু খানিকক্ষণ বাদে বলে সে কি ডাক্তার কি তার সাথে কিছুক্ষণ বসতে চাইবে। তারা শুনে বাকি সকলেই বুঝতে পারে যে এখানে মন মেজাজ ভালো নেই একদমই। তারপর তারা সেখান থেকে চলে যায়। এদিকে দেখায় জেসি একজন মহিলার কাছ থেকে একটা বাচ্চা নেয় এবং নেমে এসে গাড়ির মধ্যে ফ্র্যাঙ্কের সাথে বসে থাকে। বাচ্চাটা দেখায়, অর্থাৎ লিওর কথা অনুযায়ী তারা বাচ্চাও এখানে পেয়ে গেছে। এদিকে দেখায় ফ্র্যাঙ্ক তার সন্তান এবং জেসিকে নিয়ে একটা রেস্তোরাঁয় গেছে। একজন ওয়েটার এসে তাদের বাচ্চাটাকে দেখে বলে বা খুব সুন্দর বাচ্চা, তার নাম জানিয়ে দেয় তার এখনো নাম রাখা হয়নি। তাকে দুধের ফিডারটা দেয় যাতে সে দুধটা গরম করে নিয়ে দেয় বাচ্চার জন্য। ওয়েটারটাও জানে অসুবিধা নেই, সে করে দিচ্ছে। তখন ইমোশনাল থাকায় জেসিকে বলতে থাকে কি অদ্ভুত বিষয় না, ওকলা মারা গেল এবং তাদের বাচ্চা তাদের কোলে এলো। এই কথাটা বুঝতে পেরে তাকে বলতে চায় সে কি ওকলার নামে তাদের সন্তানের নাম রাখতে চাইছে। জানায় ওকলার ভালো নাম হচ্ছে ডেভিড। সে বলে ডেভিড খুব ভালো নাম, ঠিক আছে, তার কোনো আপত্তি নেই। ফ্র্যাঙ্ক ওয়েটারকে আবার ডাকে এবং তাকে তাদের ছেলের নাম জানিয়ে দেয়, তার নাম ডেভিড। পর দেখায় ফ্র্যাঙ্ক দেখা করতে গেছে স্যামের সাথে। স্যাম ভল্টের একটা ভাগ তৈরি করে নিয়েছে এবং তার সেটা কাটার জন্য যন্ত্র তৈরি করে নিয়েছে। ভল্টটাকে এখানে তাদের জ্বালাতেই হবে। সমস্ত যন্ত্রপাতি ফিট করে নিয়ে সব চেক করে নেয় এবং তারা তাতে সফলও হয়। জানায় স্যামকে খুব ভালো হয়েছে আর তার খুব নিজের ভালো লেগেছে। এদিকে আবার দেখায় বেরি চলে গেছে তাদের অ্যালার্ম সিস্টেমের অবস্থা চেক করতে আর নিজস্ব সমস্ত যন্ত্রপাতি তৈরি করে নেয়, ফিট করে নেয় সেই অ্যালার্ম সিস্টেমের টাইমটা দেখার জন্য এবং কোডটা জানার জন্য। দেখায় ব্যাংকের মধ্যে লোক প্রবেশ করে এবং হাতের মধ্যে মাইক্রোফোন নিয়ে রেডিও ট্রান্সমিটারের মাধ্যমে জানিয়ে দেয় ব্যাংকের ভেতর প্রবেশ করে গেছে, অ্যালার্ম সিস্টেম বন্ধ করতে হবে। এটুকু কমপ্লিট হয়ে যাওয়ার পর বেরিও সেখান থেকে সব জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে যায়। পরে বেরি কল করে ফ্র্যাঙ্ককে জানিয়ে দেয় যে তারা তাদের কাজে অন আছে। ও কলের এপার থেকে বলে দেয় হ্যাঁ সে বুঝতে পেরেছে সে কি বলতে চাইছে। এরপরে দৃশ্য দেখায় যে গাড়ি করে ফ্র্যাঙ্ক যাচ্ছে, তার পেছনে পুলিশের লোক গাড়ি নিয়ে তাকে ধাওয়া করতে। দূর এগোনোর পরই তারা গাড়ি ওভারটেক করে তার সামনে দাঁড় করিয়ে দেয় এবং ফ্র্যাঙ্ককেও গাড়ি থেকে নামায়। তারপর তারা তাকে নিয়ে জেলে যায়, পুলিশ কাস্টাডিতে যায় এবং তাকে বেধড়ক মারতে থাকে। সেখানে আরো কিছু পুলিশ চলে আসে এবং সার্জেন্ট উরিজি তার ফ্র্যাঙ্কের কলার ধরে বলতে থাকে কার বিক্রেতা এবার মনে আছে যে সার্জেন্ট উরিজিকে। বলে কেন মনে রাখবে না, পুলিশের লোকেরা পুর্টোরিকানসকে অধিক মাত্রায় তাদের দলে নেয় না। যে জানায় সে এখানে একজন ইটালিয়ান ব্যক্তি। জানায় হ্যাঁ ঠিক আছে, তার বাজে বিভৎস মুখটা তার এখনো মনে আছে, তার ধন্য হওয়া উচিত এতে। একজন পুলিশ কর্তা এসে
ফ্র্যাঙ্কের সামনে বলে সে একজন স্ট্যান্ড আপ গাই, সে খুব একজন ভালো লোক, সেটাও সে জানে। বিষয় সকলের জন্য সেই বিষয়গুলো সহজ করে দিতেই পারে, কিন্তু এখানে তাকে মূর্খামোটা করতেই হবে। এটাও খুব ভালো মতো জানে এখানে একজন সে খুব ভালো পেশাদার, তার মাঝখানে অন্য কোনো জিনিসপত্র সে আসতে দেয় না, কোনো রকমের ভায়োলেন্সকেও সে মানে না। তো ফ্র্যাঙ্ক একজন স্বাধীন মানুষ বা তার মুখ আছে মানে এটা নয় যে সে যে যাকে ইচ্ছা তাই বলতে পারে। পুলিশ বলে যে ফ্র্যাঙ্ককে কাজ করার অনেক ধরনের পদ্ধতি আছে, বিভিন্ন কোনার মধ্যে থেকে উপস্থিত হয়। তো সে যেই কাজগুলো করে সেগুলো অবৈধ খুব ভালো মতো জানে। তারাও জানে সে একজন চোরও ভালো মতো জানে যে একজন ব্যক্তির সাথে হাত মিলিয়ে খুব বড় ধরনের একটা জিনিস তাদের হাতে আনতে চলেছে। এখানে সেই পুলিশ কর্তাকে বলে যে তার কি কখনো মনে হয়েছে নিজের স্কোর ডাউন করে নিয়ে নিজের পরিবারের জন্য তাকে উপার্জন করতে হবে। পুলিশ কর্তা তখন আবার তার উপর বিরক্ত হয়ে যায়। ইজি আবার সামনে চলে আসে। এখানে ফ্র্যাঙ্ক বলতে থাকে সে তার পেছনে এত ব্যথা দেবে যে সে এখানে হচকিত হয়ে যাবে। এই দিন সে তার পেছনে সেই জায়গাতেই থাকবে বেদনা হয়ে। জানায় তার পেছনে থাকার যদি এত শখ হয় সেখানে সে মানুষ হবে যে শেষ থাকতে চাই। সে যদি তার পেছনে চিমটি কাটতে চায় কোনোভাবেই তার মতো এরকম কদাকার ব্যক্তির থেকে সেই জিনিসটা তার অঙ্গে হতে দেবে না। মানে উরিজি আর ফ্র্যাঙ্কের মধ্যে আবার হাতাহাতি শুরু হতো। বাকি পুলিশ কর্তারা ফ্র্যাঙ্ককে ধরে সেখান থেকে বের করে দেয় কাস্টাডি থেকে। পরবর্তী দৃশ্য দেখানো হতে থাকে যেখানে জোজেফ আর ফ্র্যাঙ্ক মিলে গাড়ি চালিয়ে যাচ্ছে, তাদের পেছনে ধাওয়া করে চলেছে পুলিশ কর্তার ব্যক্তিরা। গাড়ি থেকে নেমে একটা জায়গায় যায় হাতের একটা কোনো জিনিস রেখে আসতে এবং ফিরে এসে সে জোজেফের সাথে গাড়ি করে আবার বেরিয়ে পুলিশের ব্যক্তিরা তাকে আবার ধাওয়া করে পেছনে যেতে থাকে। পরবর্তী দৃশ্য দেখায় যে তারা পৌঁছে গেছে দ্য ব্যাংক অফ ক্যালিফোর্নিয়া ছাদের ওপর, যেখান থেকে তারা তাদের সমস্ত সরঞ্জাম বার করে কাটাকাটির কাজ শুরু করে দিয়েছে। কিছু করে নিয়ে তারা যখন ভায়ার্সের জায়গায় পৌঁছে যায়, ভায়ার্সের সাথে নিজেদের কানেক্ট কিছু মুহূর্তের মধ্যেই তারা পেয়ে যায় রেডিওর তার। পরের দৃশ্যেই দেখায় যে তারা অর্থাৎ ফ্র্যাঙ্ক ঘরের ব্যাংকের দরজার লক খুললে ঢুকে পড়ে। অ্যালার্ম সিস্টেম অন হয়ে গেলে সে কোড বলে লকার অ্যালার্ম থামিয়ে দেয়। পর তারা তাদের সমস্ত সরঞ্জাম যন্ত্রপাতি ফিট করে নিয়ে কাটা শুরু করে ভল্ট ধরিয়ে যন্ত্রপাতির মাধ্যমে তারা ভল্টের পুরো দরজা গলিয়ে দেয়। পর সবকিছু ঠান্ডা হয়ে গেলে ভেতরে যায় বেরি এবং সেখান থেকে সমস্ত জিনিসপত্র ডায়মন্ড টাকা পয়সা যা ছিল নিজের পকেটে নিয়ে। এদিকে বাইরে বসে ফ্র্যাঙ্ক স্মোক করতে থাকে আর হাসতে থাকে। এদিকে দেখায় তারা সকলে আবার খুব সুন্দর জায়গায় ঘুরতে গেছে বিচ সাইডে। জল থেকে উঠে এসে বেরি বলতে থাকে ফ্র্যাঙ্ককে যে তারা সে জলে নামতেই পারে, জলটা খুব ভালো। ফ্র্যাঙ্ক জানায় এখন কিছু সময়ের জন্য আনন্দ করে নিক, বাড়ি ফিরে গিয়েই লিও তাদের টাকা দেবে। এই কথাবার্তা আছে। তারা শুনে বেরিও খুব খুশি হয়ে যায়। পর এদিকে দেখায় ফ্র্যাঙ্ক তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বিচের এক সাইডে বসে আনন্দ করতে থাকে, উপভোগ করতে থাকে। এদিকে দেখায় পরের দিন তারা ফিরে আসার পর স্যান ডিয়েগো থেকে দেখা করতে যায় লিও এবং মিচের সাথে। লিও এখানে টাকা দিয়ে দেয় ফ্র্যাঙ্ককে। ও বলে যে ফ্র্যাঙ্ককে তার বন্ধু মিচো তার ব্যাপারে বলছিল যে এই বিষয়ে ফ্র্যাঙ্কের উপর ভরসা করা যেতে পারে, কারণ এখানে সে ডক্টর উইজার্ডের মতো। করে নিয়ে ফ্র্যাঙ্ক জানায় এটা এত কম কেন, তাদের তো কথা হয়েছিল 8,30,000-এর মতো। লিও জানায় এটা নগদ ভাগ মাত্র। এই টাকা সে তখন পাবে যখন সে জ্যাকসনভিল ডেভেনপোর্ট জায়গায় শপিং সেন্টারে স্কোর হাসিল করবে। তখন কথা রাখার মতো সে কোনো কাজই করেনি। দ্বিতীয়বার সে অন্য কাজে তাকে নিয়োগ করতে চাইছে। জানায় সে তার মানুষজনদের যারা তার সাথে কাজ করে তাদের খুব খেয়াল রাখে, তাই তাকে সে তার কাজের সমানতা প্রাপ্ত দেওয়া। তো কাগজপত্র মিচও জানে যে তার বাড়িতে পৌঁছে গেছে, অর্থাৎ এখন থেকে তারা পার্টনার। আগামী 6 সপ্তাহের মধ্যে পাম বিচে তার জন্য একটা বড় স্কোর অপেক্ষা করতে জানিয়ে দেয়। ডিলের সময় এরকম কোনো কথা হয়, তারা এখানে তাদের পরিশ্রমের মুনাফা বেশি টাকা মুনাফা। এখানে তার শেষটা কোথায়, যেই কথাটা আগে তাদের জানিয়ে দিয়েছিল সেখানে দেখতে পাচ্ছে তার টাকা তাদের পকেটে আছে। ও জানায় সে তাকে এত কিছু দিয়েছিল, পুলিশের থেকে বাঁচিয়েছিল, তারপরও তার মধ্যে সামান্যটুকু আভার নেই। বলে তার টাকা তার পকেটে, কি আভার সে চাইছে। জানিয়ে দেয় তার যদি এরকমই মনে হয় তাহলে তার শ্রমিক সংঘে কাজ করা উচিত। বলে এই কথাটাকে সে গায়ে মেখে নিল এবং মনে রাখবে তাদের মাত্র 24 ঘন্টা সময় দিচ্ছে, তার টাকা তাদের যেন ফেরত সে পেয়ে যায়, তাহলে এর ফলাফল তাদের জন্য ভালো হবে না। এরপর সে গাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। দিকে আবার দেখানো হতে থাকে সে তার নিজের কাজের জায়গায় ফ্র্যাঙ্ক চলে এসে তার গাড়ির ব্যবসার জায়গা। এখানে একটা ঘরের মধ্যে লিও মিচ এদের লোকেরা মিলে বেরিকে বেধড়ক মারছে। ফ্র্যাঙ্ক কোথায় আসে সেই বিষয়ে জানতে চাই। ও নিজের কাজের জায়গায় এসে খুঁজে দেখতে থাকছে বেরিকে। দেখা যায় একজন বন্দুকধারী লোকও আছে সেখানে উপস্থিত। বেরিকে ধরে মারতে থাকা লোকেরা এখানে তাকে বলতে থাকে, তাকে প্রশ্ন করা হচ্ছে, ঠিকভাবে উত্তর দিতে। তখনই তাদের ধাক্কা দিয়ে পালাতে। বেরির গলার আওয়াজ শুনে নিজের বন্দুক বের করে এগোতে যায় এবং বন্দুকধারী লোকটা
ফ্র্যাঙ্কের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। গ্যারাজের ভেতরে থাকা লোকগুলো গুলি করে মেরে দেয় বেরিকে। তারপর এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ফ্র্যাঙ্ককে তারা তুলে নিয়ে গেছে। এখানে এত আঘাত পাওয়ার জন্য নড়াচড়া করতে পারছে না, শুধু তাকিয়ে আছে। এখানে বলতে থাকে তার দিকে ভালো করে তাকিয়ে দেখতে পর্যন্ত তার জন্য যা যা করেছে সেগুলোকে সে ফালতু বলে। কথাটা দূর, তার বাড়িতে গিয়ে তাকে থ্রেটনিং পর্যন্ত দিয়ে এসে পুলিশের কোনো রকমের সমস্যায় পড়লে সে যেন কাঁদতে কাঁদতে না চলে আসে লিওর কাছে। এখানে সে জানে যে ফ্র্যাঙ্ক একজন ভয়ানক মানুষ, সে কখনো ফালতু বলে না বা কাজও করে না। জানায় ফ্র্যাঙ্কের কাছে সব আছে, ঘর বাড়ি পরিবার ব্যবসা এবং তার জীবনের কাগজপত্র কিন্তু লিওর কাছে আছে। তো ফ্র্যাঙ্কের সন্তান আর স্ত্রী দুজনকে নিয়ে অনেক কটু কথা শোনায় যে তাদের দুজনকে সে কিনেছে এবং বিক্রি করে দেবে। জানায় ফ্র্যাঙ্ক তার জন্য কাজ করতে বাধ্য, কারণ সে তার জন্য তাকে পে করতে যা বলবে যা করবে সব কথা তাকে অক্ষরে মেনে চলতে হবে। না এখানে সে মরে যাচ্ছে বা ধসে যাচ্ছে বা সে ফেটে পড়ছে। লিও বলে যে তার বন্ধু বেরির মৃতদেহটাকে অ্যাসিডের মধ্যে চুবিয়ে দিতে। ফ্র্যাঙ্কেও জানায় তার বন্ধুর দশা তার জন্যই হয়েছে। এই তারা সেখান থেকে চলে যায়। দিকে দৃশ্যে আবার দেখায় যে বাড়িতে ফিরে এসেছে ফ্র্যাঙ্ক। তার ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখ বন্ধ করে আয়নার মধ্যে মাথাটা ঠুকে দেয় এত চিন্তার জন্য। পর সে নিজের ঘরে টেলিফোন থেকে কল করে জোসেফকে জানায় যে কিছুক্ষণের মধ্যে তার বাড়িতে সামনে আসতে সে একটা ট্রিপের জন্য বেরোবে। অর্থাৎ এখানে ফ্র্যাঙ্ক তার স্ত্রী এবং সন্তানকে জোসেফের সাথে বের করে দিচ্ছে যাতে সে তাদের এখানে সেভ করতে পারে। আর গলার স্বর শুনে জেসি উঠে পড়ে এবং তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তাকে দেখে এত চিন্তিত কেন লাগছে। জানায় যেভাবে জিনিসপত্রগুলো তারা ভেবেছিল সেগুলো হচ্ছে না, আর এইভাবে সে তাদের সামলাতে পারবেন। কোনো জিনিসপত্র সে যেন তার সাথে প্যাক না করে, কারণ সে তাদের একটা ট্রিপে পাঠাচ্ছে। কি তার কথা বুঝতে পেরেছে? ধরে জেসি বলে সে কোথায় যাচ্ছে তাদের সাথে। বলে সে কোথাও যাচ্ছে না, শুধু সে ডেভিড আর যেতে চায় এখানে ফ্র্যাঙ্কের থেকে যে ফ্র্যাঙ্ক তাদের কাছে কখন আসবে। ফ্র্যাঙ্ক জানিয়ে দেয় সে আর কখনোই উপস্থিত হবে না। যেখানে ডেভিডকে নিয়ে জোসেফের সাথে যাচ্ছে সেখানে $4,10,000 মতো আছে। জোসেফের সাথে সেখানে নতুন ভাবে কাজ করবে থাকবে। জেসি বলে এইসবের মানে কি, তারা যেই জায়গায় থেকে শুরু করেছিল সেখানে কি আবার ফিরে এসছে, মানে সমস্যা কি এখনো শেষ হয়নি? এবার কোনো মানে নেই, সে তাকে ভালোবাসে এটুকু স্পষ্ট, আর সে তাকে ছেড়ে কোথাও যাচ্ছে। মানে ফ্র্যাঙ্ক নিজের মনের মধ্যে কষ্ট চেপে রেখেও জেসিকে কটু কথা শোনাতে শুরু করে, বলতে শুরু করে যে জোসেফের সাথে হয়তো জেসির কোনো সম্বন্ধ আছে। সে তাকে 2-3 মাস ধরে কিছু টাকাও পাঠিয়েছে। জেসি বলে তার এসব কথার কি কোনো মানে আছে, কোনো ভিত্তি আছে? নিজেও খুব ভালো মতো জানি সে কি বলছে। তারা দুজন একটা কমিটমেন্ট করেছিল তারা একে অপরের জন্য, তাহলে সে এখন এইসব বাজে কথা কেন বলবে? এখানে ধমক দিয়ে জেসিকে গেট আউট বলে আর ঘর থেকে বেরিয়ে যেতে বলে। জেসি এখানে তার ধমকে ভয় পেয়ে যায় আর চলে যায়। এদিকে দেখায় ফ্র্যাঙ্ক তার নিজের ঘরের বাইরে লনে বসে আছে। ঘর থেকে বেরিয়ে জেসি ডেভিডকে কোলে নেয়, জোসেফের সাথে গাড়িতে উঠে পড়ে। এখানে বহুবার ফ্র্যাঙ্ককে ডাকে আর তার ছেলের কথাও বলে। ফ্র্যাঙ্ক ফিরেও তাকায় না তাদের দিকে, কষ্ট মনে চেপে ধরে সে বসে থাকে। গাড়ি করে চলে যেতে যেতে ডেভিডও কেঁদে ওঠে এবং জেসিও শেষবারের মতো তাকায় ফ্র্যাঙ্কের দিকে। তারা গাড়ি করে বেরিয়ে গেলে ফ্র্যাঙ্ক যায় নিজের ঘরের ভেতর এবং সেখান থেকে কিছু জিনিস এনে গাড়িতে উঠে নিজের বাড়ি থেকে বেরিয়ে যায়। নিজের বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই সেখানে হয় বিশাল বড় একটা ধামাকা। অর্থাৎ এখানে সে তার পেছনে থাকা সমস্ত জিনিস নষ্ট করে দিচ্ছে, আবার নিজেকে আগের মতো একা করে ফেলছে, কারণ সে বুঝে গেছে এখানে যে কোনো জিনিস রেখে দেওয়া মানে তার পেছনে ধাওয়া করে আরো শত্রুরা চলে আসবে। এর পরবর্তী দৃশ্য দেখায় গাড়ি করে চলে এসছে গ্রিন মিল ককটেল লাউঞ্জে ফ্র্যাঙ্ক। সেখানেও কিছু বোম নিয়ে সে রেখে আসে ককটেল লাউঞ্জের ভেতরে। গাড়ি করে চলে যাওয়া মাত্র সেই জায়গাটাও বিস্ফোট হয় এবং ধ্বংস হয়ে যায়। এরপরে দৃশ্য দেখায় ফ্র্যাঙ্ক আবার চলে গেছে তার নিজের ছোটখাটো গাড়ির ব্যবসার জায়গা। এখানেও সে সমস্ত গাড়ি এবং বাকি অন্যান্য জিনিসপত্র পুড়িয়ে ফেলছে। সেখান থেকে বেরোনোর আগে সে তার এতদিনের জীবনের ছবি যেগুলো সে কাট করে লাগিয়েছিল সেটাও ফেলে দেয় সেখানে। এদিকে আবার দেখায় ফ্র্যাঙ্ক পৌঁছে গেছে লিওর বাড়িতে। তার ঘরের দরজার লক ভেঙে সে ঢুকে পড়ে বন্দুক নিয়ে তাকে খুন করার জন্য। বন্দুক নিয়ে সে কিচেনে বসে থাকে। লিওর সাথে ঘরে ছিল তার বন্ধু আটাগলিয়া। এদিকে দেখায় আটাগলিয়া কিছুর জন্য কিচেনে এসে খুঁজতে থাকে, ফ্রিজ থেকে বের করে সেই জিনিসটা নিয়ে যেতে থাকে। পেছন থেকে এসে ফ্রিজের ঢাকনাটা দিয়ে তার পিঠে জোরে বাড়ি মারে। আটাগলিয়াকে নিজের হাতে থাকা বন্দুক দিয়ে ঘাড়ে মেরে মেরে মাটিতে ফেলে বেহুশ করে দেয়। পর সে বন্দুক উঁচিয়ে ঘরে এগোতে থাকে লিওর জন্য। লিও এদিকে আওয়াজ পেয়ে যাওয়ায় হাতে বন্দুক নিয়ে অপেক্ষা করতে থাকে মারবে বলে
ফ্র্যাঙ্ককে। লিও যেই ঘরে নিজেকে লুকিয়ে রেখেছে সেখানে ফ্র্যাঙ্ক পৌঁছে যাওয়ার পরই লিও বন্দুক উঁচিয়ে তাকে মারতে গেলে তার আগে ফ্র্যাঙ্ক তাকে শুট করে দেয়। লিও মাটিতে পড়ে যায়, তবুও সে নিজের গায়ে শক্তি সঞ্চয় করে নিজের বন্দুক উঁচিয়ে আবার মারতে গেলে ফ্র্যাঙ্ক তাকে আবার গুলি করে তার প্রাণ নিয়ে নেয়। এদিকে দেখে আটাগলিয়া লিওর বাড়ির লন দিয়ে পালাতে থাকে, পেছনে তাড়া করতে থাকে ফ্র্যাঙ্ক। তখনই সেখানে গুলি করে উপস্থিত হয়ে যায় উরিজি। ফ্র্যাঙ্ক প্রথমে এখানে উরিজিকে গুলি করে, উরিজি মাটিতে পড়ে যায়। তারপর ফ্র্যাঙ্ক গুলি করে আবার আটাগলিয়াকে মেরে দেয়, সে হাতে বন্দুক নিয়ে মাটিতে পড়ে মারা যায়। এদিকে উরিজি মাটি থেকে উঠে আবার গুলি করে ফ্র্যাঙ্ককে। এখানে গুলি লাগে কিন্তু সে মাটিতে শুয়ে পড়ে আবার গুলি করে উরিজি এবারে ফাইনালি মাটিতে পড়ে মারা যায়। তারপর ফ্র্যাঙ্ক মাটি থেকে উঠে পড়ে এবং নিজের গায়ের জামার ভেতর বর্মটা অর্থাৎ বুলেট প্রুফ জ্যাকেটটা খুলে ফেলে। তারপর সে শেষে আবার অন্ধকার রাতে রাস্তা দিয়ে ফেরত যেতে থাকে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।